হাই এভরিওয়ান। তাহলে তোমরা এই ক্লাসে দেখতে পাবে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠনের প্রথম ক্লাস। এরপরে এই ক্লাসে ম্যাক্সিমাম জিনিস তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছিলে, তার জন্য এখানে ম্যাক্সিমাম জিনিসটাই আগে থেকেই লেখা আছে। তো সেই জিনিসগুলো জাস্ট একটু রিভাইজ করে নেওয়া, আর জিনিসগুলোতে কী হয় সেটা একটু আমি বলে দেবো। হয়েছে? আচ্ছা, এই ক্লাসে ফার্স্ট যেটা টপিক থাকবে সেটা হচ্ছে ক্যাথোড রশ্মির উৎপাদন, তারপরে ইলেকট্রনের আবিষ্কার, তারপরে থাকবে অ্যানোড রশ্মি ও প্রোটনের আবিষ্কার, তারপরে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা আর রাদারফোর্ডের পারমাণবিক মডেল, আর থাকবে থমসনের পারমাণবিক মডেল। এই হচ্ছে এই ক্লাসের কন্টেন্ট। তো এই সব টপিকগুলো তোমাদের ক্লাস 9-এ ছিল, তাই না? আচ্ছা, এরপরে ফার্স্ট টপিক যেটা ছিল যে ক্যাথোড রশ্মির উৎপাদন, এটা কীভাবে করা হয়। তাহলে ক্যাথোড রশ্মির উৎপাদন এটি করেছিলেন প্রথমে বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস, তাই তো? তাহলে তিনি কি করেছিলেন যে একটা তড়িৎ মুখ্যম নলে, যেটাকে ডিসচার্জ টিউব লেখা আছে, দেখো এটা কি বলে, তড়িৎ মুখ্যম নল। তড়িৎ মুখ্যম নল। তাহলে তড়িৎ মুখ্যম নলে তিনি কম চাপে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে হাই ভোল্টেজ তিনি বা উচ্চ ডিসি প্রবাহ চালানো করেছিলেন। এটা কে করেছিলেন? বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস। হলো, তার তড়িৎ মোক্ষম নল আছে, ওখানে লো প্রেশার আছে, মানে ওখান থেকে গ্যাসটা তুমি বের করে নিয়েছো। সেই অবস্থায় তুমি সেখানে যদি উচ্চ বিভবযুক্ত ডিসি প্রবাহ চালনা করো, মানে হাই ভোল্টেজের ডিসি প্রবাহ, ডিসি মানে ডাইরেক্ট কারেন্ট, তোমরা জানো, সেই ক্ষেত্রে কি দেখা যায় যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার রশ্মি প্রবাহিত হয়। এটা বুঝলে কি করে? এই যে ক্যাথোডের বিপরীত দিকের দেওয়াল, মানে এই দিকে যে দেওয়ালটা, এখানে দেখো এই সবুজ রঙের যে প্রতিপ্রভা সৃষ্টি হয়েছে, এই যে গ্লো করছে না ওই দেওয়ালটা, তো এটাকে বলা হয় সবুজ রঙের প্রতিপ্রভা। তাহলে এটা দেখে বোঝা গিয়েছিল যে নিশ্চয়ই ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু একটা রশ্মি আসছে, যেটা অবভিয়াসলি অদৃশ্য রশ্মি, যার জন্য ওই সবুজ রঙের প্রতিপ্রভাটা সৃষ্টি হয়েছে। হলো, তাহলে যেহেতু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এই রশ্মিটা যাচ্ছে, তার জন্য এই রশ্মিটার নাম হচ্ছে ক্যাথোড রশ্মি। হয়েছে? এটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্ট করেছিলেন বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস। তাহলে এই ঘটনাটাই একটু লেখা আছে, চাইলে একটু লিখে নিতে পারো, যে একটি আবদ্ধ তড়িৎনলের দুপ্রান্তে দুটি তড়িৎদ্বার রেখে অতি নিম্নচাপে উচ্চ বিভবযুক্ত ডিসি প্রবাহ চালনা করা হলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত হয়ে ক্যাথোডের বিপরীত দিকের দেওয়ালে সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি করে। এই রশ্মিকে ক্যাথোড রশ্মি বলে। তাহলে ক্যাথোড রশ্মি কেন বললো? কারণ ক্যাথোড থেকে উৎপন্ন হয়ে অ্যানোডের দিকে যাচ্ছে। যেহেতু ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছে, এই জন্য এই রশ্মিটার নাম হচ্ছে ক্যাথোড রশ্মি। ক্লাস 9-এ ছিল, তো চাইলে এটা লিখে নিতে পারো। আচ্ছা, এরপরে ক্যাথোড রশ্মির প্রকৃতি। তাহলে ক্যাথোড রশ্মিটা কীরকম, মানে ওর আধান কীরকম, ধনাত্মক না ঋণাত্মক, তারপর ওর ভর আছে কি না, এই সমস্ত জিনিস কিছু পরীক্ষার মাধ্যমে দেখানো যায়। হয়েছে? তাহলে এই পরীক্ষাগুলো করেছিলেন বিজ্ঞানী জে থমসন। হলো, মানে ক্যাথোড রশ্মির প্রকৃতি নির্ধারণ করেন কে? বিজ্ঞানী জে থমসন। তাহলে এই এক্সপেরিমেন্টগুলো নিচে দেখানো আছে, দেখো। তাহলে যখন ওই ক্যাথোড রশ্মির গতিপথে, এই যে দেখো এইগুলো হচ্ছে তোমার পাতলা পাতযুক্ত একটা চক্র আর কি, চাকা। হয়েছে? পাতলা পাতযুক্ত চাকা, ওই যে স্কোয়ার টাইপের গঠনগুলো দেখতে পাচ্ছ না, ওগুলো হচ্ছে পাতলা পাত। এগুলো হচ্ছে পাতলা পাত। তাহলে যখন পাতলা পাতযুক্ত একটা চক্র এই ক্যাথোড রশ্মির গতিপথে রাখা হলো, তখন কি দেখা গেল যে চক্রটা ঘুরছে। তাহলে ঘোরার কথার অর্থ কি? নিশ্চয়ই ওই ক্যাথোড রশ্মির ভর আছে, যদি না ভর থাকতো তাহলে এটুকু ঘুরতো না নিশ্চয়ই। তাহলে এই পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে এই ক্যাথোড রশ্মি গঠনকারী যে কণাগুলা, ওগুলোর ভর আছে। হয়েছে? এরপরে সেকেন্ড এক্সপেরিমেন্ট। এরপরে ক্যাথোড রশ্মি ক্যাথোড থেকে উৎপন্ন হচ্ছিল, এটা ধরো ক্যাথোড, তাহলে এখান থেকে ক্যাথোড রশ্মি উৎপন্ন হবে। এরপরে অ্যানোডটা দেখো কীরকম নেওয়া হলো, এরকম প্লাস শেপের একটা অ্যানোড নেওয়া হলো, আর অ্যানোডটাকে এরকম মাঝে ফিট করা হলো। ঠিক আছে? কিসের জন্য? এরকম অ্যানোডটাকে মাঝে ফিট করা হলো, আর প্লাস আকারের
অ্যানোডটা নেওয়া হলো। তাহলে তারপরে দেখা গেল এই যে অ্যানোডের একদম পিছনে এরকম প্রতিচ্ছবি বা প্রতিচ্ছায়া সৃষ্টি হচ্ছে, ছায়া সৃষ্টি হচ্ছে বেসিক্যালি। তাহলে এখান থেকে কি বোঝা যায়, যেমন আমরা কোনো একটা বস্তুর উপর যদি আলো ফেলি বা লাইট ফেলি সেই ক্ষেত্রে তার ছায়া উৎপন্ন হয়। সেরকম ক্যাথোড রশ্মিটা যখন এই পথে যাচ্ছিল তখন ওই যে প্লাস সাইনযুক্ত অ্যানোড তার ছায়া তৈরি করলো। তাহলে এখান থেকে কী বোঝা যায় যে ক্যাথোড রশ্মি নিশ্চয়ই সরলরেখায় চলে। তাহলে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রমাণিত হলো আলোর মতোই ক্যাথোড রশ্মিটা সরলরেখায় চলে। হলো। এরপরে থার্ড, এরপরে এখানে দেখো ক্যাথোডটা এরকম একটা সার্কেল আকারে করা আছে। তাহলে বেসিক্যালি এটা হচ্ছে তোমার ক্যাথোড। তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে তোমার রশ্মি যাবে। এরপরে ওই যে তড়িৎমক্ষম নল ওর দুপাশে দেখো দুটো প্লেট লাগানো আছে। এটা হচ্ছে পজিটিভ প্লেট যেটা লেখাও আছে, আর নিচেরটা হচ্ছে নেগেটিভ প্লেট। তাহলে যখন ওই রশ্মিটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যাচ্ছিল তখন দেখা গেল যে রশ্মিটা ওই পজিটিভ প্লেটের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এটার দ্বারা কি প্রমাণিত হয় যে রশ্মিটা নিশ্চয়ই ঋণাত্মক আধানগ্রস্ত কণা দিয়ে গঠিত, তার জন্যই পজিটিভ প্লেটের দিকে বাঁকছে। তাহলে এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হয় যে ওই ক্যাথোড রশ্মি গঠনকারী কণাগুলো ঋণাত্মক আধানগ্রস্ত কণার সমবায়ে গঠিত হয়েছে। এই তিনটে ছিল মেজর এক্সপেরিমেন্ট। এরপরে আবার অনেক এক্সপেরিমেন্ট আছে, সেগুলো না জানলেও চলবে। হয়েছে। এরপরে এই যে ঘটনাগুলো বললাম এইগুলোই ভাষার আকারে একটু লেখা আছে, তাহলে চাইলে লিখে নিতে পারো। ফার্স্ট কি বলছে, ক্যাথোড রশ্মি সরলরেখায় চলে কারণ ওর গতিপথে তুমি যদি অস্বচ্ছ বস্তু রাখো তার প্রতিচ্ছায়া উৎপন্ন হয় বা ছায়া উৎপন্ন হয়, এটা দেখলে। সেকেন্ড, ক্যাথোড রশ্মির ভর রয়েছে। এর কারণ কী ছিল, তাহলে এই ক্যাথোড রশ্মির গতিপথে তুমি যদি পাতলা পাতযুক্ত চক্র রাখো ওই চক্রটা ঘুরবে বা ঘূর্ণন দেখা যাবে। থার্ড, ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত। কেন, কারণ তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে ঋণাত্মক আধান বিশিষ্ট কণার মতো বিক্ষেপিত হয়। ওই যে দেখলে যে ওই ক্যাথোড রশ্মিটা ধনাত্মক প্লেটের দিকে বেঁকে যাচ্ছে, তাহলে ধনাত্মক প্লেটের দিকে বেঁকে যাওয়ার অর্থ কী, ওটা নিশ্চয়ই ঋণাত্মক আধানগ্রস্ত। নেক্সট, কোনো গ্যাসের মধ্য দিয়ে গেলে গ্যাসটি আয়নিত হয়। এই পয়েন্টটা এখন একটু পরে বুঝতে পারবে যখন অ্যানোড রশ্মির গঠনগুলো আমরা পড়বো বা অ্যানোড রশ্মি কীভাবে তৈরি হয় সেই জিনিসটা পড়বো। নেক্সট, জিঙ্ক সালফাইড বা বেরিয়াম প্লাটিনো সায়ানাইডের প্রলেপ দেওয়া পর্দার উপর এই রশ্মি পড়লে উজ্জ্বল প্রতিপ্রভা সৃষ্টি করে, এমনকি কাঁচের তলেও আপতিত হলে প্রতিপ্রভা সৃষ্টি করে। এটা প্রথমেই দেখেছি যে যখন ক্যাথোড রশ্মিটা ওই অ্যানোডের দিকে যাচ্ছিল ওই অ্যানোডের দেওয়ালে ওই সবুজ রঙের প্রতিপ্রভা সৃষ্টি করেছে, যার জন্যই তো আমরা বুঝতে পারলাম যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কিছু একটা তো আসছে, যার জন্য প্রতিপ্রভার সৃষ্টি হচ্ছে, প্রতিপ্রভা বা ওই টাইপের গ্লো সৃষ্টি হচ্ছে আর কি। হলো। নেক্সট, এই রশ্মি পাতলা পাতকে ভেদ করতে পারে। কেন, কারণ ওর ভর আছে। তাহলে খুব যদি পাতটা পাতলা হয় সেই ক্ষেত্রে ওটাকে ভেদ করতে পারবে। নেক্সট, এই ঋণাত্মক চার্জবাহী ভরযুক্ত কণাগুলোর থমসন নাম দেন নেগেট্রন। তাহলে এই কণাগুলোর প্রথম নাম কে দিয়েছিলেন, থমসন। কী নাম দিয়েছিলেন, নেগেট্রন। আচ্ছা, স্ট্রোনি, বিজ্ঞানী স্ট্রোনি পরবর্তী ক্ষেত্রে ওই নেগেট্রনগুলোর নাম দেন ইলেকট্রন। ব্যাস, তাহলে ইলেকট্রনের আবিষ্কার হয়ে গেল। এরপরে অ্যানোড রশ্মি বা প্রোটনের আবিষ্কার। আচ্ছা, তার আগে এই জিনিসটা একটু দেখে নাও। তাহলে বিজ্ঞানী থমসন কি করলেন, আমরা যেমন ওই ক্যাথোডটা ব্যবহার করছিলাম সেটা তো বিভিন্ন ধাতুর হতে পারে। তাহলে বিজ্ঞানী থমসন বিভিন্ন ধাতুর ক্যাথোড ব্যবহার করে দেখেন যে ওই চার্জ আর আধানের অনুপাতটা সবসময় স্থির হয়, মানে ফিক্স থাকে। তাহলে ওই মানটা কত হয়, 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম। এই মানগুলো মনে রাখার খুব একটা দরকার নেই, শুধু আধান আর ভরের মানটা মনে রাখলেই হয়। হলো। তাহলে E/m এর মানটা যে কোনো ধাতুর ক্ষেত্রেই ফিক্স। ওই মানটা কত হয়, 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম হয়েছে। আচ্ছা, এরপরে বিজ্ঞানী মিলিকান কী করেছিলেন, ওই ইলেকট্রনের চার্জ নির্ণয় করেছিলেন। এবারে চার্জের মান কত আছে, -1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এটাকে তুমি যদি ইএসইউতে লিখো তখন কি লিখবে, -4.8 10⁻⁻10 ইএসইউ। এই মানগুলো তোমরা আগের থেকেই জানো। নেক্সট পয়েন্ট, তাহলে এই যে ইলেকট্রনের তুমি আধানটা পেলে
কি দেখা গেছে, যে এই ইলেকট্রনের আধানটাই হচ্ছে একদম ক্ষুদ্রতম, এর চেয়ে ছোটো আধান তুমি পেতে পারো না। তার জন্য এই মানটাকে একক বা একও ধরা হয় গণনার সুবিধার জন্য বা ক্যালকুলেশনের জন্য। হলো। এরপরে মানে কেসটা কীরকম বললাম বলো তো, ধরো কার্বনের তুমি C12 নিয়েছো, হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলি, যে প্রোটন আছে 6টা, ইলেকট্রন আছে 6টা, ভর সংখ্যা 12, এরকম বলি না। তাহলে এই 6, 12 এই সংখ্যাগুলো কোথার থেকে আসছে, ওই যে ইলেকট্রনের সংখ্যা বা আধান ওটাকে এক হিসাবে ধরা হয়েছে, বুঝতে পারছো। তাহলে ওই জন্য ওই গণনার সুবিধার জন্য আমরা ওই ইলেকট্রনের আধানটাকে একক হিসাবেই ধরি। কারণ ইলেকট্রনের আধানের এই মানটা দেখছো -1.602 × 10⁻19 কুলম। তার এই মানগুলো একটু কমপ্লিকেটেড, তার জন্য আমরা ইলেকট্রনের ক্ষেত্রে -1 ধরি আর প্রোটনের ক্ষেত্রে +1 ধরি, তাই না। এরপরে তাহলে E/m, তাহলে ক্যালকুলেশন করলে এটা কত আসবে, m আসবে। কেটে যাবে, এমটা উপরে উঠে যাবে। তাহলে এই অনুপাতটা তুমি যদি বের করো, সেখান থেকে ইলেকট্রনের ভরটা বেরিয়ে যাবে। তাহলে এর মান জানি, E/m এর মান জানি, দুটো মান বসিয়ে দিলে তুমি মানটা কত পাবে, 9.11 × 10⁻31 কেজি বা 9.11 × 10⁻28 গ্রাম। তাই ইলেকট্রনের ভরও পেয়ে গেলে। তাহলে ভর এই আধানটা একটু মনে রাখতে হয়, ঠিক আছে। এরপরে অ্যানোড রশ্মির আবিষ্কার যেটা করেছিলেন বিজ্ঞানী গোল্ডস্টেইন। তাহলে আমরা দেখলাম যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার রশ্মি যাচ্ছে। এরপরে এই টিউবটাতে বিভিন্ন গ্যাস রেখে বিজ্ঞানী গোল্ডস্টেইন বিভিন্ন রকম পরীক্ষা করেন। তাহলে যখন তিনি বিভিন্ন গ্যাস রেখে পরীক্ষাটা করেন, তখন কি দেখতে পান, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে রশ্মি তো যাচ্ছিলই, তার সাথে সাথে অ্যানোড থেকেও ক্যাথোডের দিকে এক প্রকার রশ্মি যাচ্ছে, হয়েছে। তাহলে এই যে সবুজগুলো দেখানো আছে দেখো। আচ্ছা, আরেকটা কথা, এই ক্ষেত্রে বিজ্ঞানী গোল্ডস্টেইন এই ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করেছিলেন। এটা হচ্ছে ছিদ্রযুক্ত ক্যাথোড। আর ক্যাথোডটা দেখো এই মাঝ বরাবর নিয়েছিলেন, ঠিক আছে। তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে রশ্মি তো যায়, সেটা তো আগেই দেখেছি। এরপরে তিনি কি দেখলেন, যখন তুমি এই নলের মধ্যে বিভিন্ন গ্যাস নিচ্ছ, সেই ক্ষেত্রে অ্যানোড থেকেও ক্যাথোডের দিকে একরকম রশ্মি যাচ্ছে। তাহলে এই রশ্মিটা কী করছে, এই যে দেওয়ালটায় এখানে প্রতিপ্রভা সৃষ্টি করবে, তাই না। তাহলে যেহেতু অ্যানোড থেকে ক্যাথোডের দিকে রশ্মিটা যাচ্ছে, তার জন্য এটাকে বলা হয় অ্যানোড রশ্মি। এবার অ্যানোড রশ্মি কীভাবে তৈরি হয় সেটা পরে আসছি, হয়েছে। তাহলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যে রশ্মিটা যাচ্ছিল, যেটা আগেই দেখলাম, সেটা হচ্ছে ক্যাথোড রশ্মি। আর অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যে রশ্মিটা যাচ্ছে, সেটা হচ্ছে তোমার অ্যানোড রশ্মি। হলো। এই সবুজগুলো যেটা দেখানো আছে সেটা হচ্ছে ক্যাথোড রশ্মিকে, আর এই রেডগুলো যেটা দেখানো আছে সেটা হচ্ছে অ্যানোড রশ্মিকে, হয়েছে। এরপর কীভাবে তৈরি হয়, তাহলে প্রথমে দেখো বলা আছে যে গোল্ডস্টেইন ছিদ্রযুক্ত ক্যাথোড ব্যবহার করেন এবং ক্যাথোড রশ্মির বিপরীতমুখী অ্যানোড থেকে ক্যাথোডের দিকে এক প্রকার রশ্মি লক্ষ্য করেন। তাহলে যেহেতু অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যাচ্ছে, তার জন্য এটার নাম অ্যানোড রশ্মি, হয়েছে। এরপরে অ্যানোড রশ্মির প্রকৃতি, যেরকম ক্যাথোড রশ্মির প্রকৃতি ছিল, যে সরলরেখায় চলে, তারপরে প্রতিচ্ছায়া সৃষ্টি করে, এখানেও সেম। এরপরে ফার্স্ট পয়েন্ট বলছে দেখো, যে বিজ্ঞানী হয়ে গেছে, এটা বিজ্ঞানী হবে। তাহলে বিজ্ঞানী থমসন এই রশ্মির প্রকৃতি পর্যবেক্ষণ করেন এবং নামকরণ করেন পজিটিভ রশ্মি। তাহলে থমসন ক্যাথোড রশ্মিরও পর্যবেক্ষণ করেছিলেন, অ্যানোড রশ্মিরও পর্যবেক্ষণ করেছিলেন। তো প্রথমে এই রশ্মির নাম দেওয়া হয় পজিটিভ রশ্মি। তাহলে কেন পজিটিভ রশ্মি, কারণ তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রে এটা পজিটিভ আধানগ্রস্ত কণার মতো আচরণ করবে। মানে কি, যখন তুমি ওখানে ওই পজিটিভ আর নেগেটিভ প্লেট দিয়ে দেবে, তখন এই রশ্মিটা কোন দিকে বেঁকে যাবে, নেগেটিভ প্লেটের দিকে বেঁকে যাবে। আচ্ছা, সেটার থেকে কী বোঝা যায়, যে রশ্মিটা নিশ্চয়ই ধনাত্মক আধানগ্রস্ত, হয়েছে। এরপরে দেখা যায় E/m এর মান তড়িৎ নলে ব্যবহৃত বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন হয়। ওই যে বললাম বিভিন্ন গ্যাস ব্যবহার করেছিলেন, তো এই গ্যাসটা যেরকম থাকবে তার ক্ষেত্রে E/m এর মানটাও সেরকম হবে, যেরকম গ্যাস E/m এর মান সেরকম, হলো। আচ্ছা, রাদারফোর্ড ওই রশ্মি গঠনকারী কণাগুলোর কী নাম দেন, প্রোটন। এরপরে
ওই অ্যানোড রশ্মিটার উৎপত্তি কীভাবে হলো সেই জিনিসটা এই নিচের পয়েন্টে লেখা আছে। এগুলো সবই তোমরা ক্লাস 9-এ পড়েছো যদিও, তাও আর কি জাস্ট রিভিশনের জন্য একটু দেখে নাও। তাহলে কি বললাম যে ওই তড়িৎমক্ষম নলে বিভিন্ন গ্যাস নিয়েছিলেন, তাহলে গ্যাস মানে কি, সেখানে ইলেকট্রন আছে হলো। তাহলে যখন ক্যাথোড রশ্মি ওই মানে ইলেকট্রনযুক্ত ক্যাথোড রশ্মিগুলা ওই গ্যাসের বিভিন্ন পরমাণুকে ধাক্কা দেবে, তখন কী হবে, ওখান থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে যাবে। ক্যাথোড রশ্মি কী দিয়ে গঠিত, ইলেকট্রন দিয়ে গঠিত। তো তাহলে ক্যাথোড রশ্মি ওই যখন পরমাণুগুলোকে ধাক্কা দেবে তখন পরমাণু থেকে ইলেকট্রন বেরোবে। তাহলে ইলেকট্রন যদি বেরিয়ে যায় ক্যাটায়ন তৈরি হবে। ক্যাটায়ন মানে কি, ধনাত্মক আধানগ্রস্ত। তাহলে ধনাত্মক আধানগ্রস্ত যদি ক্যাটায়ন তৈরি হয় সেটা কোন দিকে ছুটে যাবে, এই উপরটা দেখে বলো। এই যে অ্যানোডটা তুমি নিয়েছো, অ্যানোডটা কী আধানগ্রস্ত আর ক্যাথোডটা কী আধানগ্রস্ত? ক্যাথোডটা নিশ্চয়ই ঋণাত্মক আধানগ্রস্ত, অ্যানোডটা ধনাত্মক আধানগ্রস্ত, তাই না? তাহলে কি বললাম, যে তোমার গ্যাসটা আছে, সাপোজ এক্স একটা গ্যাস, ওখানে ইলেকট্রনটা আঘাত করছে। যখনই ইলেকট্রন আঘাত করবে, ইলেকট্রনটা কোথার থেকে পেলে, ক্যাথোড রশ্মি থেকে। তাহলে যখনই ইলেকট্রন আঘাত করবে ওখান থেকে কী তৈরি হবে, ক্যাটায়ন। তাহলে যখনই ক্যাটায়ন তৈরি হবে তার ধনাত্মক আধানের জন্য কোন দিকে ছুটে যাবে, এই ঋণাত্মক আধানগ্রস্ত প্লেটের দিকে বা ক্যাথোডের দিকে। তাহলে যদি ওই দিকে ছুটে যায়, যেটা এই পজিটিভ রেড মার্কটা দিয়ে দেখানো আছে, তাহলে ক্যাথোডের দিকে যদি ছুটে যায়, কোন দিক থেকে ছুটে যাচ্ছে, অ্যানোডের দিক থেকে ছুটে যাচ্ছে। যেহেতু অ্যানোডের দিক থেকে ক্যাথোডের দিকে ছুটে যাচ্ছে, তার জন্য এটাকে আমরা বলছি অ্যানোড রশ্মি। তাহলে অ্যানোড রশ্মি কিন্তু অ্যানোড থেকে উৎপন্ন হয় না, উৎপন্ন হয় ওই টিউবের মধ্যে। যখন পরমাণুগুলা ইলেকট্রন দ্বারা আঘাত করা হবে তখন সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে আর ক্যাটায়ন তৈরি হবে। ক্যাটায়ন তৈরি হওয়া মানেই তারা ক্যাথোডের দিকে ছুটে যাবে। ছুটে যাবে কোন দিক থেকে, অ্যানোডের দিক থেকে। তার জন্য এটাকে বলা হচ্ছে অ্যানোড রশ্মি হলো। এরপরে হাইড্রোজেন পরমাণুতে একটি ইলেকট্রন ক্যাথোড রশ্মির ধাক্কায় বেরিয়ে যায়, ফলে H+ তৈরি হয়, যেটাকে আমরা প্রোটন বলছি আর কি। তাহলে কেসটা কী হয়, ধরো হাইড্রোজেন আছে, এখানে তুমি একটা ইলেকট্রন দিয়ে আঘাত করাচ্ছ, তাহলে হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। হাইড্রোজেন মানে কি, H11। তাহলে এখানে একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আছে। তাহলে ইলেকট্রন দিয়ে আঘাত করলে ইলেকট্রনটা বেরিয়ে গেল, তাহলে কী তৈরি হবে, H+। যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে এখানে কি পড়ে রইল, শুধুমাত্র একটা প্রোটন। একটা ইলেকট্রন ছিল, সেটা তুমি ইলেকট্রন দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিলে, তাহলে কি পড়ে আছে, একটা প্রোটনে পড়ে আছে। তার জন্য এটার নাম বলা হয় প্রোটন হলো। তাহলে এইভাবে প্রোটনের সৃষ্টিটা হয় আর কি। এরপরে তাহলে এই H+ চেয়ে তুমি কম ভর বিশিষ্ট অন্য কোনো ক্যাটায়ন তুমি পাবেনি, বুঝলে? তাহলে H+ যে ভর, ওর চেয়ে কম ভর বিশিষ্ট তুমি অন্য কোনো ক্যাটায়ন পাবেনি। তার জন্য অন্যান্য ক্যাটায়নের যে ভর, তুমি বলতে পারো যে H+ ভরের সরল গুণিতক। মানে সাপোজ H+ ভর যদি 1 হয়, তাহলে অন্য ক্যাটায়নের ভর ওই 1-এর সরল গুণিতক হবে, বুঝতে পারছো? যেটার জন্য H+কে প্রোটন বলা হয় আর কি, কারণ ওর চেয়ে ছোটো তুমি জিনিস পেতে পারো নি। H+টাই সবচেয়ে ছোটো বা সবচেয়ে কম ভরযুক্ত একটা স্পিসিস, যেটাকে আমরা প্রোটন বলছি। কেন প্রোটন বলছি, কারণ একটা ইলেকট্রন ওখানে ছিল, ওই ইলেকট্রনটা তুমি বের করে দিয়েছো, একটা প্রোটনে পড়ে আছে, তার জন্য H+ বলাও যা আর প্রোটন বলাও তা একই জিনিস। এরপর হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এই E/m এর মানটা সবচেয়ে বেশি হয়। কত হয়, 9.479 × 10⁴ কুলম পার গ্রাম হয়েছে। আচ্ছা, এই যে প্রোটনের আধানটা কি হয়, ইলেকট্রনের আধান যেটা ছিল সেটা ছিল নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে ওখানে ছিল -1.602 × 10⁻19 কুলম, এটা কি হবে +1.602 × 10⁻19 কুলম। আর যদি তুমি সিজিএসে বলতে চাও তাহলে 4.8 10⁻10 ESU হয়েছে। এরপরে ভর কি হয়, 1.672 × 10⁻24 গ্রাম, এটা কেজি তো করতে পারবে, তখন -27 কেজি হয়ে যাবে, হয়েছে। তাহলে যেরকম আমরা ইলেকট্রনকে -1 দিয়ে লিখছিলাম, একক ঋণাত্মক আধান লিখছিলাম, সেরকম প্রোটনকে
একক ধনাত্মক আধান বলা যায়। তাহলে ইলেকট্রনকে -1 দিয়ে যদি লেখা হয় তাহলে প্রোটনকে তুমি +1 দিয়ে লিখবে, কোনো সমস্যা নেই। হয়েছে? তাই এইভাবে প্রোটনের আবিষ্কারটা হয়েছিল। তার প্রথমে হয়েছিল তোমার ইলেকট্রনের আবিষ্কার, তার আগে হয়েছিল ক্যাথোড রশ্মির আবিষ্কার, তারপরে হলো তোমার প্রোটনের আবিষ্কার। হয়েছে? আচ্ছা, এরপরে তাহলে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে রাদারফোর্ড কী করলেন, আলফা কণার একটা উৎস নিলেন। হয়েছে? এই যে রেডিয়ামটা, এটা হচ্ছে আলফা কণার উৎস, মানে এখান থেকে আলফা কণাটা তৈরি হবে আর কি। আলফা কণার উৎস। তাহলে আলফা কণা যদি তৈরি হয়, সেই তৈরি হওয়া আলফা কণাটাকে এই ছিদ্রযুক্ত, এটা হচ্ছে ছিদ্রযুক্ত লেড পাত, ছিদ্রযুক্ত লেড পাতের মধ্য দিয়ে পাঠালেন। কেন পাঠালেন? আলফা কণা তৈরি হওয়া মানে কি, সেটা তো চারদিকে এরকমভাবে ছড়িয়ে যাবে। তাহলে সেটাকে একটা ডিরেকশনে বা একটা নির্দিষ্ট দিকে নিয়ে যাওয়ার জন্য ওই ছিদ্রযুক্ত লেড পাতটা রাখা হয় আর কি, যাতে সব কণাগুলো ওখানে ব্লক হয়ে যায়, একটা নির্দিষ্ট লাইনে আলফা কণাগুলো বেরোয়। হয়েছে? তাহলে আলফা কণাগুলো এরকম একটা নির্দিষ্ট লাইন বরাবর গেল। তারপরে এটাকে এই যে পাতলা সোনার পাত, থিন গোল্ড ফয়েল, পাতলা সোনার পাত এখানে ফেলা হলো। তারপরে কি দেখা গেল, এই যে সোনার পাতকে ঘিরে এই যে এটা তোমার হচ্ছে পর্দা, এই পর্দার গায়ে তোমার ওই জিঙ্ক সালফাইডের ধরো প্রলেপ দেওয়া আছে। তখন কি দেখতে পাওয়া গেল, যে এই সোজা সোজা যখন এই আলফা কণাটা এই পাতলা সোনার পাতে আঘাত করলো, তখন দেখা গেল যে সোজা সোজা কিছু এরকম ডটেড স্পট পাওয়া যাচ্ছে, কিছু স্পট এরকম একটু অ্যাঙ্গেল করে পাওয়া যাচ্ছে উপর নিচে, কিছু কণা একদম সোজাভাবে বেরিয়ে যাচ্ছে, আবার এইভাবেও কিছু কণা আসছে বেরিয়ে। বুঝতে পারছো? তাহলে ম্যাক্সিমাম কণা দেখা গেল সোজা বেরিয়ে যাচ্ছে, কিছু কণা একদম যে পথে যাচ্ছিল সেই পথেই ঘুরে চলে আসছে, কিছু কণা একটু বেঁকে যাচ্ছে, কিছু কণা একটু বেশি বেঁকে যাচ্ছে। এই এক্সপেরিমেন্টটা করেছিল বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে এটাকে বলা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এরপরে এই পরীক্ষার মাধ্যমে কি বোঝা যায়, এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। তাহলে এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে বা এর এক্সপ্লানেশান দেওয়ার জন্য রাদারফোর্ড কী করলো, তাহলে কি বললাম আরেকবার বলে দিই, যে আলফা কণার উৎস নেওয়া হলো, সেই আলফা কণার উৎস থেকে আলফা কণা তৈরি হবে, সেই আলফা কণাটাকে বা আলফা কণার স্রোতটাকে ছিদ্রযুক্ত লেড পাতের মধ্য দিয়ে পাঠানো হলো। কেন পাঠানো হলো? কারণ আলফা কণাটা তো চারদিকে ছড়িয়ে যাচ্ছিল, সেটা একটা নির্দিষ্ট ডিরেকশনে নেওয়ার জন্য ওই ছিদ্রযুক্ত লেড প্লেট নেওয়া হলো। তারপরে ওই আলফা কণার স্রোতটাকে এই পাতলা সোনার পাতে ফেলা হলো। যখন ফেলা হলো দেখা গেল ম্যাক্সিমাম আলফা কণা সোজা পথে বেরিয়ে যাচ্ছে, খুব কম আলফা কণা একটু অ্যাঙ্গেল করে বেঁকে যাচ্ছে, কিছু কিছু আলফা কণা যে পথে যাচ্ছিল সেই পথেই ফিরে আসছে। হয়েছে? তো এটার এক্সপ্লানেশান দেওয়ার জন্য কি করলেন, এরকম একটা তিনি মডেলের মতো কল্পনা করলেন। তাহলে এই মডেলটাই দেখো, এই যে সেন্টারে যেটা আছে, যেটাকে নিউক্লিয়াস বলা আছে, নিউক্লিয়াস মানে কি, যেখানে ধনাত্মক চার্জটা মানে প্রোটনটা কেন্দ্রীভূত হয়ে আছে, আর ওই প্রোটনকে কেন্দ্র করে বিভিন্ন ইলেকট্রনকে তিনি কল্পনা করলেন। এই যে নেগেটিভ চার্জগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে যখন তোমার এই যে দেখো এগুলো হচ্ছে আলফা কণা, যেটা প্লাস দিয়ে দেখানো আছে, তাহলে আলফা কণাগুলো যখন একদম নিউক্লিয়াসকে ডাইরেক্ট হিট করবে, তখন কি হবে, যে পথে যাচ্ছিল সেই পথেই ফিরে আসবে, একদম সোজাসুজি। হয়েছে? তাহলে এরকম গেল, এরকম সোজা আবার ঘুরে আসবে যখন একদম সোজাসুজি হিট করবে। কিছু কণা দেখো হালকা বেঁকে গেছে, এই যে হালকা দেখো বেঁকে গেছে। হয়েছে? আর ম্যাক্সিমাম কণা কী হবে, এরকম সোজা পথে বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম কণা সোজা পথে বেরিয়ে যাবে। তো এটা এক্সপ্লানেশান দিয়েছিলেন বিজ্ঞানী রাদারফোর্ড, যে একদম সেন্টারে ওই নিউক্লিয়াস বা প্রোটন উপস্থিত আছে,
সেটাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ওইভাবে ছড়িয়ে ছিটে আসে বা ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে খুব অল্প সংখ্যক কণা যারা একদম সোজাসুজি নিউক্লিয়াসকে আঘাত করবে তারা ওই পথেই ফিরে আসবে। ম্যাক্সিমাম কণা একদম সোজা বেরিয়ে যাবে, কিছু কিছু কণা ওই নিউক্লিয়াসের গা ঘেঁষে যাবে, ওই জন্য হালকা করে বেঁকে যাবে। হয়েছে? তাহলে এখান থেকে সিদ্ধান্তে কি আসা গেল এই এক্সপেরিমেন্টটা থেকে? 1 নম্বর সিদ্ধান্ত যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এটা বলতে পারো। তার জন্যই কি হয়েছে, ওই যে আলফা কণাটা একদম সোজা পথে বেরিয়ে গেছে। হয়েছে? আচ্ছা, সেকেন্ড, আলফা কণা ধনাত্মক আধানযুক্ত। থার্ড, একটি নির্দিষ্ট স্থানে সমস্ত ভর ও ধনাত্মক চার্জ কেন্দ্রীভূত থাকে, যাকে নিউক্লিয়াস বলে। হয়েছে? আচ্ছা, একটা জিনিস যদি লক্ষ্য করো, যখন তুমি ইলেকট্রন আর প্রোটনের ভর দেখবে তখন প্রোটনের ভর কিন্তু ইলেকট্রনের ভরের চেয়ে অনেক বেশি। বুঝতে পারছো? তার জন্য এখানে বলা হলো যে একটা নির্দিষ্ট স্থানে সমস্ত ভরটা কেন্দ্রীভূত হয়ে থাকে। তাহলে ইলেকট্রনের ভরটা তুমি ওখানে নগণ্য বলে ধরে নিলে, কারণ ইলেকট্রনের চেয়ে প্রোটনের ভর অনেক বেশি হয়। হয়েছে? ওই জন্যই আমি ইলেকট্রনের ভরটা নগণ্য হিসাবে ধরলাম। এরপরে আলফা কণার ভর ইলেকট্রনের ভরের চেয়ে অনেক বেশি হওয়ার জন্য আলফা কণার গতি ইলেকট্রনের দ্বারা প্রভাবিত হয় না। তাহলে এই কেসটা কী হলো? তাহলে এমনিতেই বললাম যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের চেয়ে অনেক বেশি। তাহলে আলফা কণা মানে কি বলো তো? হিলিয়াম 42। তাহলে এখানে প্রোটন কটা আছে? দুটো। তাহলে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের চেয়ে বেশি, তাহলে আলফা কণার ভর যেখানে দুটো প্রোটন আছে তার ভর অবভিয়াসলি ইলেকট্রনের চেয়ে ডাবল হবে। তাহলে ওর যদি ভর অত বেশি হয় তাহলে ইলেকট্রনের ভর দ্বারা ওর গতিটা কি প্রভাবিত হবে? নিশ্চয়ই হবে না, কারণ ওর ভর অনেক বেশি। তার ইলেকট্রনের ভরটাকে অগ্রাহ্য করেই ওটাকে ধাক্কা মেরেও বেরিয়ে যেতে পারবে। এই হচ্ছে এখান থেকে সিদ্ধান্ত। এরপরে আসবে যে রাদারফোর্ডের পারমাণবিক মডেলটা কি। রাদারফোর্ডের পারমাণবিক মডেল মানে ও কি বলেছিল এই এক্সপেরিমেন্টটা করে? রাদারফোর্ড বলেছিল কি পরমাণু সম্পর্কে, সেটাই হচ্ছে রাদারফোর্ডের পারমাণবিক মডেল। তাহলে প্রথমে যেটা বললাম যে পরমাণুর ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস আছে বা থাকে। সেকেন্ড পয়েন্ট, নিউক্লিয়াসের আকার পরমাণুর তুলনায় নগণ্য। কেন বলো তো? কারণ ম্যাক্সিমাম আলফা কণা তো সোজা বেরিয়ে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসের আকারটা যদি বড় হতো তাহলে ম্যাক্সিমাম তো সোজা বেরোতো না, ম্যাক্সিমাম তো ধাক্কা খেয়ে এদিক ওদিক ছিটকে যেত বা সোজা পথে ফিরে আসতো। তার নিশ্চয়ই আকারটা খুবই ছোট। তার জন্য একদম খুব অল্প সংখ্যক কণা যে পথে যায় সে পথেই ফিরে আসে। তার জন্য বলা হচ্ছে যে নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় নগণ্য। 3 নাম্বার, পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এটাও বলতে পারো, যেটা আগে বলেছিলাম। 4 নাম্বার, পরমাণুর
ভেতরের অংশকে কেন্দ্রীয় অংশ এবং বাইরের অংশকে কেন্দ্রীণ বহিস্থ অংশ বলে। নেক্সট, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে থাকে। নেক্সট, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বল ও ইলেকট্রনের ঘূর্ণনজনিত কেন্দ্রাতিক বল সমান হয় এবং বিপরীতমুখী হয়। তাই ইলেকট্রন নিউক্লিয়াসে আছড়ে পড়ে না। কেসটা বুঝতে পারলে? তাহলে নিউক্লিয়াস মানে কি, ওখানে প্রোটন আছে, তাহলে প্রোটন ধনাত্মক আধানযুক্ত। তাহলে ধনাত্মক আধানযুক্ত যদি হয়, তাহলে ওর আর ইলেকট্রনের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বল, যেটাকে আমরা কুলম্ব বল বলি, কাজ করবে। তাহলে ওই কুলম্ব বল আর ইলেকট্রনের ঘূর্ণনের জন্য যে কেন্দ্রাতিক বল সৃষ্টি হয়, ওই দুটা মান সমান। এই জন্য ওই ইলেকট্রনটা কখনোই নিউক্লিয়াসে আছড়ে পড়ে না। হয়েছে? আচ্ছা, এরপরে আচ্ছা এই কেসটা আবার বলেই দিই। এটা ধরো নিউক্লিয়াস, তাহলে ধরো ইলেকট্রনটা এইভাবে ঘুরছে। তাহলে নিউক্লিয়াস মানে ধনাত্মক আধানযুক্ত, তাহলে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে কী আকর্ষণ বল কাজ করছে? স্থির তড়িৎ বা স্থির তাড়িতিক আর কি। হয়েছে? এরপরে যখনই ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে, তখন কি চাইবে? যে আমি বাইরে বেরিয়ে যাব স্পর্শক বরাবর, যেটাকে বলা হয় কেন্দ্রাতিক বল, তাই না? তাহলে কেন্দ্রাতিক বল আর স্থির তড়িৎ আকর্ষণ বলটা কী হয়? পরস্পর সমান হয়। যদি কেন্দ্রাতিক বলটা বেশি হয়ে যায়, তাহলে কি হবে? ইলেকট্রনটা ওখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। যদি স্থির তাড়িতিক আকর্ষণ বলটা বেশি হয়, তাহলে কি হবে? ইলেকট্রনটা ওই নিউক্লিয়াসে আছড়ে পড়বে। এই দুটো সমান হওয়ার জন্যই ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা চারদিকে ঘুরছে। হলো? তাহলে এই হচ্ছে তোমার রাদারফোর্ডের পারমাণবিক মডেল। এরপরে এসেছিল রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। তাহলে রাদারফোর্ড পারমাণবিক মডেলটা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদিও ক্লাস 9-এ ছিল। তাহলে এরপরে এই মডেলের সীমাবদ্ধতাটা কী? তাহলে রাদারফোর্ডের পারমাণবিক মডেল কি বলছে? যে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে। তাহলে যেহেতু ইলেকট্রনটা নিউক্লিয়াসকে চারদিকে ওই বৃত্তাকার পথেই ঘুরছে, তাহলে এখান থেকে তুমি ইলেকট্রনের উপবৃত্তাকার কক্ষপথের ধারণা কিন্তু পাবে না। হয়েছে? বাস্তবে কি দেখা যায়? যে ইলেকট্রনের যেমন বৃত্তাকার কক্ষপথ রয়েছে, সেরকম উপবৃত্তাকার কক্ষপথও রয়েছে, যেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যায় আর কি। তাহলে ওই ইলেকট্রনের উপবৃত্তাকার কক্ষপথের ধারণা কিন্তু তুমি এই মডেল থেকে পাবে না। তাহলে সীমাবদ্ধতার প্রথম পয়েন্টটাই ওটা লিখতে পারো, যে ইলেকট্রনের উপবৃত্তাকার কক্ষপথের ধারণা পাওয়া যায় না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড, ওই যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরছে, তাহলে ওই ইলেকট্রনের একটা তো গতিশক্তি থাকবে বা গতিবেগ থাকবে, সেই সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তাছাড়া ওই যে বৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরছে, ওই বৃত্তাকার পথে একটা ব্যাসার্ধ থাকবে, সেই সম্পর্কেও কিন্তু ধারণা এখান থেকে পাওয়া যায়নি। তাহলে কি বলতে পারো? যে বৃত্তাকার পথের
ব্যাসার্ধ, ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের শক্তি ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায় না। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড, এরপরে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় একটা তত্ত্ব রয়েছে। তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব কী বলছে? যে কোনো চার্জযুক্ত কণা যদি ওরকম ঘুরতে থাকে তাহলে ওখান থেকে শক্তি বিকিরণ হবে। তাহলে শক্তি যদি বিকিরণ হয় তাহলে ইলেকট্রনের শক্তিটা কী হবে? ক্রমাগত কমে যাবে। তাহলে ক্রমাগত ইলেকট্রনের শক্তি যদি কমতে থাকে ওটা কী হবে? এক সময় নিউক্লিয়াসে আছড়ে পড়বে। কেসটা বুঝলে? ধরো ইলেকট্রন এইভাবে ঘুরছিল, তাহলে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্ব কী বলছে? যে চার্জযুক্ত কণা যদি এরকম ঘুরতে থাকে ও শক্তি বিকিরণ করবে। তাহলে শক্তি যদি বিকিরণ করে ও শক্তি ক্রমশ কমে যাবে। তাহলে যদি কমে যায়, আস্তে আস্তে শক্তি কমে গেলে নিউক্লিয়াসের কাছে এসে এক সময় নিউক্লিয়াসে আছড়ে পড়বে, তাই তো? তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনার ব্যাখ্যা কিন্তু এই রাদারফোর্ডের পারমাণবিক মডেল দিতে পারছে না, বা ওই যে পরমাণুর স্থায়িত্ব, সেই স্থায়িত্ব সম্পর্ক কিন্তু ব্যাখ্যা দিতে পারছে না। বুঝতে পারছো? তাহলে কি বলবে? যে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে ইলেকট্রন ঘুরতে থাকলে তা শক্তি হারাবে, ফলে এক সময় নিউক্লিয়াসে আছড়ে পড়বে। তাহলে যদি নিউক্লিয়াস ইলেকট্রনটা আছড়ে পড়ে তাহলে পরমাণুটা কি স্থায়ী হলো? স্থায়ী হলো না। তাই পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা এই মডেল থেকে দেওয়া যাচ্ছে না। এটা গেল থার্ড। লাস্ট পয়েন্ট, তাহলে যখন তোমার ইলেকট্রনটা শক্তি হারাবে, ধরো ইলেকট্রন একটা শক্তি ছিল, তাহলে ওই যখন ইলেকট্রনটা ক্রমহ্রাসমান ব্যাসার্ধের পথে নিউক্লিয়াসের কাছে আসছে, ও তো শক্তি হারাবে। তাহলে শক্তি যদি হারায় ও বিকিরণ করবে। তাহলে এই বিকিরণটা তুমি যদি কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, যেমন একটা প্রিজম, এর মধ্য দিয়ে পাঠাও, তাহলে এখান থেকে বর্ণালী পাবে। তাহলে যদি আমরা সূর্যের আলোকে বর্ণালীর মানে প্রিজমের মধ্য দিয়ে পাঠাই, কীরকম বর্ণালী পাই? যে বিভিন্ন বর্ণ পরপর সাজানো থাকে, আর বিভিন্ন বর্ণের মধ্যে কিন্তু কোনো গ্যাপ থাকেনি, তার জন্য ওই বর্ণালীটিকে বলা হয় নিরবচ্ছিন্ন বর্ণালী। কেসটা বুঝলে? তাহলে সূর্যের আলোকে যখন আমরা প্রিজমের মধ্য দিয়ে পাঠাচ্ছি, সেটার মাধ্যমে আমরা কি দেখতে পাই? যে বিভিন্ন বর্ণর একটা বর্ণালী পাওয়া যাচ্ছে, যেখানে ওই বিভিন্ন বর্ণের মধ্যে কোনো গ্যাপ থাকেনি, তাই না? প্রথমে বেগুনি থাকে, তারপরে নীল, ওই বেগুনি নীলের মধ্যে কোনো গ্যাপ থাকে কি? থাকেনি। একটা বর্ণের উপরে একটা বর্ণ যেমন চেপে আছে, তাহলে ওই ধরনের বর্ণালীকে বলা হয় নিরবিচ্ছিন্ন বর্ণালী, যেখানে বিভিন্ন বর্ণের মধ্যে কোনো গ্যাপ থাকে না। হয়েছে? তাহলে এই ক্ষেত্রেও যেহেতু ইলেকট্রন ঘুরছে, তারপরে ঘুরতে 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 একসময় নিউক্লিয়াসে আছড়ে পড়ছে, তাহলে শক্তি বিকিরণ তো সবসময় হচ্ছে। তাহলে শক্তি বিকিরণ যদি হয়, তাহলে এখান থেকেও যে বর্ণালীটা তুমি পাবে, সেই বর্ণালীটা নিরবিচ্ছিন্ন হওয়ার কথা। যেরকম আমরা সূর্যের আলো থেকে পাই বিভিন্ন বর্ণে ওই সূর্যের আলোর বর্ণটা ভেঙে যায়, সেরকম এখান থেকেও এই যে বিকিরণটা, এটা আমি প্রিজমের মধ্য দিয়ে পাঠালে এখান থেকেও ওই নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ারই কথা। নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে বুঝতে পারলে নিশ্চয়ই। কিন্তু বাস্তবে কি দেখা যায়? এই ক্ষেত্রে রেখা বর্ণালী পাওয়া যায়, রেখা বর্ণালী পাওয়া যায়। কিন্তু পাওয়ার কথা কি? নিরবিচ্ছিন্ন বর্ণালী, কিন্তু নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। বুঝতে পারছো? তাহলে রেখা বর্ণালী মানে কি? এরকম একটা পটি থাকবে। পটি মানে কি? যেখানে বিভিন্ন বর্ণের আলোটাকে রাখা হচ্ছে আর কি।
তাহলে এই পটিতে এরকম রেখার মতো করে কিছু তুমি লাইন পাবে। নিরবিচ্ছিন্ন বর্ণালী মানে বিভিন্ন বর্ণের আলোগুলো পরপর সাজানো থাকবে, যেখানে একটা বর্ণের উপর আর একটা বর্ণ চেপে থাকবে। রেখা বর্ণালী মানে কি, ওই যে পটিটা আছে ওখানে বিভিন্ন বর্ণের আলো ওরকম রেখার আকারে থাকবে। তাহলে পাওয়ার কথা রেখা বর্ণালী, পাচ্ছ তুমি নিরবিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এটাও একটা সীমাবদ্ধতা হয়েছে। আচ্ছা, বর্ণালী সম্বন্ধে ডিটেলড ডিসকাশন এর পরের ক্লাসে হয়তো হবে, হয়েছে। তখন আরও জিনিসটা ভালো করে বুঝতে পারবে যে বর্ণালী কত রকমের হয়। নিরবচ্ছিন্ন বর্ণালী হয়, রেখা বর্ণালী হয়, নিঃসরণ বর্ণালী হয়, অনেক রকম হয় আর কি। তাহলে সেটা পরের ক্লাসে আছে। তো এখন এই জিনিসটাই বুঝে রাখো যে সূর্যের আলো যেরকম নিরবচ্ছিন্ন বর্ণালী দেয়, সেরকম যখন ইলেকট্রন ওই ক্রমহ্রাসমান ব্যাসার্ধের পথে নিউক্লিয়াসে আছড়ে পড়তে যাবে, তখন সে তো শক্তির বিকিরণ করছে। তাহলে এই বিকিরণটাকে তুমি যখন প্রিজমের মধ্য দিয়ে পাঠাবে, তখন তোমার ওরকমই নিরবচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু তুমি বাস্তবে কী পাবে, রেখা বর্ণালী পাবে। তাহলে এই এক্সপ্লেনেশানটাও ওই মডেলটা কিন্তু দিতে পারবে না, বুঝতে পারছো। এরপর আজকে লাস্ট টপিক, থমসনের পারমাণবিক মডেল বা প্লাম পুডিং মডেল। তাহলে থমসনের প্লাম পুডিং, যেটাকে আমরা ওয়াটারমেলনও বলি আর কি, ওয়াটারমেলন মডেল। তাহলে এই মডেল কি বলছে, তাহলে এখনও পর্যন্ত ইলেকট্রন আর প্রোটন আবিষ্কার হয়ে গেছে। এরপরে পরমাণুর মধ্যে ইলেকট্রন আর প্রোটন কীভাবে থাকে সেই সম্পর্কিত মডেলটা হচ্ছে তোমার থমসনের প্লাম পুডিং মডেল বা ওয়াটারমেলন মডেল। তাহলে এখানে থমসন কি বলছে, যে যেরকম ওয়াটারমেলনে হয় না, তরমুজে যেরকম বাইরে একটা ছাল থাকে, এরপরে ভিতরে এই বীজগুলো এরকম নির্দিষ্ট একটা সজ্জা মেনটেন করে থাকে, এরকমটা ওয়াটারমেলনে হয় বা পুডিংয়ের ক্ষেত্রে হয়, তাই না। এরপরে এইটার সাথে তুলনা করেই থমসন বলছে যে পরমাণুর ক্ষেত্রে এই যে বাইরের আবরণটা, এটা হয় তোমার ধনাত্মক আধানযুক্ত, আর এই বাইরের আবরণকে কেন্দ্র করে ভিতরে ইলেকট্রনগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রনগুলো সুষমভাবে বিন্যস্ত থাকে। সুষমভাবে মানে কি, এটা ধরো ধনাত্মক আধান বিশিষ্ট একটা গোলক, তাহলে ইলেকট্রনগুলো এরকম নির্দিষ্ট, আচ্ছা একটু বড়ো করেই করছি, এটা ধরো ধনাত্মক আধান বিশিষ্ট একটা গোলক, তাহলে ইলেকট্রনগুলো এই নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে এইভাবে থাকবে আর কি। হয়েছে, এরকম না যে ইলেকট্রনগুলো এরকম একদম কাছাকাছি একদিকেই বসে থাকবে। তাহলে এরকম যদি কোয়েসটা হয় কী হবে, ইলেকট্রন রিপালশন হবে বা বিকর্ষণ হবে, তাহলে এটার তো কোনো সুস্থিতিই থাকবে না, স্থায়ী হবে কি, হবে না। তাহলে এরকমভাবে এটা হচ্ছে সুষমভাবে বিন্যস্ত আছে, সুষমভাবে বিন্যস্ত, তাই না। তাহলে ইলেকট্রন মধ্যে রিপালশন বা বিকর্ষণও থাকবে না, কোনো ঝামেলাও থাকবে না। তাহলে এই মডেল অনুযায়ী কি বলবে, যে পরমাণু হলো ধনাত্মক আধান বিশিষ্ট একটি গোলক, যার ভেতরে ইলেকট্রনগুলি সুষমভাবে বিন্যস্ত থাকে, যেরকমটা ওয়াটারমেলন বা তরমুজের ক্ষেত্রে হয় আর কি। তার তরমুজের ক্ষেত্রে ভিতরে যেমন বীজগুলো একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে থাকে না সুষমভাবে, সেরকম পরমাণুর ক্ষেত্রেও সেই রকমই হয়, যে ধনাত্মক আধান বিশিষ্ট একটা গোলক, যার ভেতরে ইলেকট্রনগুলো এরকম নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে সুষমভাবে বিন্যস্ত থাকে। এটা হচ্ছে তোমার থমসনের প্লাম পুডিং বা ওয়াটারমেলন মডেল, হয়েছে। আচ্ছা, এরপরে নেক্সট ক্লাসে নিউট্রনের আবিষ্কার থেকে শুরু হবে, তারপরে নিউট্রনের আবিষ্কারের পর বিভিন্ন যে অ্যাটমিক স্ট্রাকচারের জিনিসগুলো আছে তার ডিসকাশন হবে। তাহলে এই ক্লাসে এতটাই থাকছে, পরের ক্লাসে নিউট্রনের আবিষ্কার থেকে শুরু হবে। হলো, থ্যাংক ইউ।